প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী ইতিহাস বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ইতিপূর্বে জনাব মাসুদুর রহমান বাপ্পি স্যারের ক্লাস তোমরা করেছ। আমি তোমাদেরকে এখন থেকে ইতিহাস প্রথম পত্র বিষয় কোড 304 এর দ্বিতীয় অধ্যায় আমি পড়াবো। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ইতিহাস, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আমি আজকে তোমাদেরকে পড়াবো দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়টি হচ্ছে ওয়ারেন হেস্টিংস নিয়ামক আইন 1773 খ্রিস্টাব্দ। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে ভারতীয় উপমহাদেশের দায়িত্ব দিয়ে গভর্নর হিসাবে পাঠান। তার জীবনটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। 1772 থেকে 1774 পর্যন্ত গভর্নর হিসাবে, আর 1774 থেকে 1885 পর্যন্ত তার এই সময়টা গভর্নর জেনারেলের হিসাবে দায়িত্ব পালন করেন। ভারতীয় উপমহাদেশে এসেই তিনি তার ক্ষমতাসীন সময়ে দুটি কারণে গুরুত্বপূর্ণ, যে দুটি কারণে ওয়ারেন হেস্টিংসের শাসনামল গুরুত্বপূর্ণ। এক নম্বর কারণটি হচ্ছে এই সময় কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার যে শাসনভার এবং দেওয়ানি সেক্টর পুরোপুরিটাই নিজ হাতে নিয়ন্ত্রণে গ্রহণ করে। দুই নাম্বার হচ্ছে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন প্রদেশের সঙ্গে যুদ্ধের মাধ্যমে, মিত্রতা নীতি স্থাপনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি শক্তিশালী রাজশক্তিতে পরিণত হয়, এটা তিনি প্রমাণ করতে সক্ষম হন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়ারেন হেস্টিংসের বেশ কিছু নিজস্ব গুণও ছিল। যেমন তিনি বাংলা জানতেন, আরবি জানতেন, উর্দু জানতেন এবং ফার্সি ভাষা তিনি জানতেন। এই কোয়ালিটিগুলো তিনি কাজে লাগাতে সক্ষম হয়েছিলেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়ারেন হেস্টিংস বাংলায় আসার পর দেখলেন যে লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নীতির ফলে সমগ্র বাংলায় দুর্ভিক্ষ এবং অরাজকতা দেখা দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কথিত মত আছে বাংলায় প্রায় অনাহারে অর্ধহারে প্রায় 1/3 লোক মারা যায়। ওয়ারেন হেস্টিংস ক্ষমতা গ্রহণ করার পর বেশ কিছু প্রাথমিক সমস্যার সম্মুখীন হন। প্রথম সমস্যা হচ্ছে যে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বিভিন্নভাবে অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে যায়, দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, দ্বৈত শাসন নীতির ফলে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আর এই দুর্ভিক্ষের ফলে প্রচুর লোক মারা যায়। তারপর বিভিন্ন মারাঠা শক্তি তারা উজ্জীবিত হয়। চতুর্থত হচ্ছে রাজকোষ বিভিন্নভাবে সমস্যার জড়িত কারণে শূন্য হয়ে যায়। এই যে চারটি প্রেক্ষাপট সৃষ্টি হয়, এটাকে তাকে মোকাবেলা করার জন্য হিমশিম খেতে হয়। এই জন্য তিনি বেশ কিছু সংস্কারের কাজ গ্রহণ করেছিলেন। ওয়ারেন হেস্টিংস তিনি ভারতীয় উপমহাদেশে এসেই অভ্যন্তরীণ বেশ কিছু নীতি গ্রহণ করেন। তার মধ্যে হচ্ছে রাজস্ব সংস্কার নীতি। তিনি দেখলেন রাজস্বকে বৃদ্ধি করতে হলে
কি করা যায়। এই চিন্তা চেতনার আলোকে তিনি প্রথমে পাঠশালা বন্দোবস্ত করার চিন্তা ভাবনা করলেন। আর পাঠশালা বন্দোবস্ত করার পরিপ্রেক্ষিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা স্বনামে বেনামে বাংলা, বিহার, উড়িষ্যার প্রায় 1/3 খাস জমি নিজ নামে নিয়ে ফেললেন, যার পরিপ্রেক্ষিতে তিনি পাঠশালা বন্দোবস্তকে বাতিল করে দিয়ে তিনি একশালা বন্দোবস্ত করলেন। এইভাবে তিনি রাজস্ব সংস্কারটাকে করে তিনি আয় বৃদ্ধি করার চেষ্টা করলেন। তারপর তিনি বিচার বিভাগকে প্রথমে তিনি এই উপমহাদেশের যে বিচার ব্যবস্থা চালু ছিল সেভাবে তিনি করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্রিটিশ ডাইরেক্টর জেনারেলদের মধ্যে যে বোর্ড, এই বোর্ডের বিরোধিতার কারণে তিনি প্রথমেই যে আইনটা করার চেষ্টা করেছিলেন এটা ব্যর্থ হলেন। তিনি তারপরে ব্রিটিশ ধাঁচেই এখানে কালেক্টরেট সিস্টেম বা ডিস্ট্রিক্টগুলো চালু করলেন এবং বিচার ব্যবস্থাকে তিনি দেওয়ানি, ফৌজদারি আর বাণিজ্যিক বিভাগ এইভাবে তিনি ভাগ করলেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এইভাবে তিনি বিচার বিভাগের ব্যবস্থাও সংস্কার করলেন এবং বাণিজ্য বিভাগটাকেও তিনি সংস্কার করলেন। দত্তকের অপব্যবহার করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা নিজ নামে, বেনামে, স্বনামে তারা ব্যবসা বাণিজ্য করছিলেন। এটাকে তিনি সংস্কার করে 2.5% দেশীয় বণিকদেরকে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা আছে তাদেরকেও এই নীতি ফলো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি অনুমোদন দিলেন। এইভাবে তিনি ভারতীয় উপমহাদেশের একটা কাঠামো, সুন্দর এক কাঠামোতে তৈরি করার চেষ্টা করলেন। এছাড়া তিনি ভারতীয় উপমহাদেশের যে রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল এবং দুর্ভিক্ষে লোক মারা যায়, এই কারণে তিনি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে প্রায় 10 লক্ষ পাউন্ড ঋণ চেয়ে আবেদন করলেন। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলা, বিহার, উড়িষ্যায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময় অনাবৃষ্টি, বৃষ্টি, অতিবৃষ্টি এর পরিপ্রেক্ষিতে যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, আর এই দুর্ভিক্ষের ফলে অজন্মা খরায় বাংলায় প্রায় কথিত মত আছে 1/3 লোক মৃত্যুবরণ করে। আর কোম্পানির দুঃশাসন, অবৈধ ব্যবসা বাণিজ্যর কারণে কোম্পানিও দেউলিয়াত্বের মাঝে পড়ে যায়। এই সমস্ত প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে কোম্পানি বাধ্য হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বা পার্লামেন্টের কাছে 10 লক্ষ পাউন্ড ঋণ আবেদন করে। আর এই ঋণ আবেদন করার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টের দুটি দল, টুরি এবং হুইগ দলের মধ্যে সরকারি এবং বেসরকারি যে দুটি ক্ষমতাসীন সংসদদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেক বাদানুবাদের পরিপ্রেক্ষিতে সর্বশেষ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এটাকে মিনিমাইজ করার করে একটা আইন প্রণয়ন করেন এবং উভয় দল একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যে আইনটি প্রণয়ন করেন সেটা হচ্ছে ইতিহাসে যে আইনটি রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন নামে পরিচিত। এই আইনের বলে দুটো ধারা সৃষ্টি হয়। একটাই হচ্ছে কোম্পানির শাসনতন্ত্র, কীভাবে কোম্পানির গঠনতন্ত্র তৈরি করতে বলা হয়, আর এই গঠনতন্ত্রের মাধ্যমে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত হবে সেটা একটি প্রণয়নের ব্যবস্থা তৈরি করা হয়। আর একটি হচ্ছে কিভাবে আমরা ভারতীয় শাসন সংক্রান্ত যে প্রেক্ষাপট, ভারতীয় শাসন সংক্রান্ত একটা আইন প্রণয়ন করার ব্যবস্থা করা হয়। তাই নিয়ামক আইনটি হচ্ছে দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে কোম্পানির গঠনতন্ত্র এবং ভারত কিভাবে শাসিত হবে সেই মর্মে একটি গঠনতন্ত্র তৈরি করা হয়। তাই এই আইনটি দুটো নামে পরিচিত। একটি হচ্ছে নিয়ামক আইন 1773, আর একটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1776। অর্থাৎ যেটাই রেগুলেটিং অ্যাক্ট
সেটাই হচ্ছে নিয়ামক আইন। এই আইনের অনেকগুলো ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এই আইনের ফলে ব্রিটিশ ভারতে পরিচালনা করার একটি নিয়ম নীতি পরিচালিত হয়, তাতে করে দেশে একটি শান্তির আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়। আর আরেকটি কোম্পানির যে দুর্নীতি অপনীতি যেগুলো ছিল সেটা এখান থেকে দূর হয়। এইভাবে দেখা যায় যে নিয়ামক আইন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আইন। তো স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।